হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি2 বা এমডিসি2 বা অনার্সের ক্ষেত্রে ডিএস সিসি2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পার্টার শ্রেণীবিন্যাস। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর উত্তরটি শেষে তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা জানো যে এই পেপারে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো রয়েছে তা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা আমাকে ফলো করো, আমার চ্যানেলকে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেভাবে আমি পরপর পড়িয়েছিলাম প্রতিটি প্রশ্ন ধরে ধরে, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আমি একের পর এক এইভাবে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিডিও দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল চ্যানেল হতে চলেছে। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা পাস সেকেন্ড সেম, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি2 বা সিসি2 এবং পাশের ক্ষেত্রে এমডিসি2। পেপারটির নাম তো তোমরা জানোই, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি যতগুলো আছে, প্রতিটা ইউনিভার্সিটির প্রায় এই সেকেন্ড সেমে এই পেপারটি কিন্তু পাশাপাশি পড়তে হয়। তাই প্রতিটা ইউনিভার্সিটিরই এই পেপার এবং এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তাই স্পার্টার শ্রেণীবিন্যাস, আমাদের প্রশ্ন হচ্ছে স্পার্টার শ্রেণীবিন্যাস। স্পার্টাটা কি? স্পার্টা হচ্ছে গ্রিস দেশের একটি পলিশের বৈশিষ্ট্য এর আগের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে স্পার্টা হচ্ছে গ্রিসের পলিশগুলির মধ্যে সব থেকে শক্তিশালী, সামরিক শক্তিতে বলিয়ান এই স্পার্টা। এই স্পার্টার শ্রেণী বিন্যাসটি কেমন ছিল, মানে সমাজে কত ধরনের মানুষ ছিল? তা সহজে বলা যায় তিন শ্রেণীর মানুষ ছিল। এক ছিল অভিজাত, আর এক ছিল পেরিওকয়, আর এক ছিল হেলট। হেলট মানে এখানে ভূমিদাসদের কথা বলা হচ্ছে, কৃতদাস নয়। এখানে তারা জমির সাথে আবদ্ধ ছিল, তাই তাদেরকে বলা হয় ভূমিদাস। আর এই ভূমিদাস আর অভিজাতদের মাঝখানে ছিল পেরিওকয়। এরা স্বাধীন নাগরিক ছিল কিন্তু অভিজাত ছিল না। তো এই তিনটি শ্রেণী, এবং এই তিনটি শ্রেণীর মধ্যে হেলটদের উপরে তারা অত্যাচার করতেন অভিজাতরা, এবং হেলটদের দিয়ে তারা চাষবাস করতেন এবং দেশের সম্পদ কিন্তু উৎপাদন করত এই হেলটরা। তাই হেলটরা বারে বারে বিদ্রোহ করেছে এবং হেলট নিয়েও কিন্তু আলাদা প্রশ্ন হয়, টিকা প্রশ্ন। তাই হেলটদের বিদ্রোহ দমন করার জন্য সব সময় স্পার্টাকে সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে থাকতে হতো এবং এইভাবে স্পার্টা একটি সামরিক পলিশে বা রাষ্ট্রে কিন্তু পরিণত হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মূল ফর্ম, যে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এই তিনটি শ্রেণীর ভাগের কথা কে বলেছেন? ঐতিহাসিক এআই ফিনলে। দেখো, ঐতিহাসিক ফিনলে বলেছেন তার অ্যানসিয়েন্ট গ্রিস গ্রন্থে। তিনি ধ্রুপদী যুগের গ্রিসের সমাজকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমে অভিজাত বা ভূমধ্যকারী, যারা ভূমির মালিক; দুই পেরিওকয় এবং তিন হেলট। এই তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। দীর্ঘদিন ধরে গ্রিসের এই সামাজিক কাঠামোয় অনেক পরীক্ষা নিরীক্ষা চলে এবং শেষ পর্যন্ত গিয়ে এই তিনটি শ্রেণীর একটা রূপ, মানে পরিপূর্ণ রূপ বা কাঠামো কিন্তু তৈরি হয়। দেখো, ঐতিহাসিক হেরোডোটাস তিনি বলছেন যে একসময় গ্রিসের সমস্ত পলিশগুলির মধ্যে নিকৃষ্টতম শাসন ব্যবস্থা ছিল এই স্পার্টাতে। তারপর ধীরে ধীরে স্পার্টায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং স্পার্টার যে রাষ্ট্রীয় প্রশাসন, সামাজিক যে আচার আচরণ, প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। এবং স্পার্টায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যেটা আমরা ইন্ডিভিজুয়ালিজম বলি, তার পরিবর্তে এখানে যে সমষ্টিবাদ, কালেকটিভিজম, এর উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ব্যক্তির পরিবর্তে সমষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল স্পার্টায়। তো স্পার্টা এই যে বক্তব্যগুলি বললাম, এটা দিয়ে আমাদের প্রথমে শুরুটা করতে হবে, ভূমিকাটা করতে হবে। এরপরে আমরা আলোচনা করব যে এর যে তিনটি শ্রেণী আছে, সেই তিনটি শ্রেণী নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শ্রেণী কি বললাম? যে অভিজাত শ্রেণী। তো অভিজাতদের নিয়ে একটি প্যারা। তারপরে কি বললাম না, পেরিওকয়, তাদের নিয়ে একটা প্যারা, এবং শেষে হেলটদের নিয়ে একটি প্যারা। তা প্রথম আলোচনা করব আমরা অভিজাত সম্প্রদায়। তা স্পার্টার প্রথম যে সামাজিক শ্রেণী ছিল, সেই শ্রেণীটির নাম হচ্ছে অভিজাত শ্রেণী, যারা ছিল ভূমধ্যকারী, মানে প্রচুর ভূমির বা জমির মালিক ছিল। এরা ছিল সম্পদশালী গোষ্ঠী, এরা ছিল ডোরিয়ানদের বংশধর এবং সেই সূত্রেই কিন্তু এরা অভিজাততে পরিণত হয়েছিল। এদের এই জমিগুলিতে
চাষবাস করতেন এই হেলটরা, এবং হেলট ও পেরীয় কয়েদের সাহায্যে এরাই সমাজের মূল সম্পদ এরাই ভোগ করতেন, এবং এরা প্রশাসনিক গোষ্ঠীতে পরিণত হয়েছিলেন, মানে প্রধান শাসক গোষ্ঠীতে এই অভিজাতরা তারা কিন্তু পরিণত হয়েছিলেন। এবং আরো দেখো এখানে আরো কি বলা হচ্ছে যে এরা ছিলেন শাসক গোষ্ঠীর প্রতিনিধি, এবং এরা বাস করতেন কোথায়? শহরে। শহরে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন, প্রচুর কৃষি জমির মালিক ছিলেন। তবে এদের সংখ্যা যে খুব বেশি ছিল তা নয়। হেরোডোটাসের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে এদের সংখ্যা ছিল মোটামুটি ভাবে 8,000-এর কাছাকাছি। হ্যাঁ, মোটামুটি সংখ্যাটা ছিল 8,000। এবং এই অভিজাত হতে গেলে তাকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ জমির মালিক হতে হতো। সেই নির্দিষ্ট পরিমাণ জমিকে বলা হয় কেলেরস। দেখো, নির্দিষ্ট পরিমাণ জমি তাকে পেতে হবে, তাকে বলা হতো কেলেরস। তা যাই হোক, স্পার্টাতে এরকম ধনী ব্যক্তিদের উল্লেখ আমরা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের দার্শনিকের লেখা থেকে পাই, যেমন অ্যারিস্টটলের লেখা, হেরোডোটাসের লেখা, বা আমরা বলতে পারি এখানে থুকিডিডিসের লেখা থেকেও আমরা কিন্তু এই স্পার্টার অভিজাতদের কথা জানতে পারি। তাহলে আমরা কি আলোচনা করলাম আরেকবার যদি সংক্ষেপে দেখি, যে স্পার্টার শ্রেণী 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল অভিজাত, তারা ডোরিয়ানদের বংশধর ছিল, সেই সূত্রে তারা অভিজাত হয়েছিল, এবং এরা প্রশাসনিক গোষ্ঠী বা শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছিল। এরা শহরের উঁচু অংশে বাস করত, প্রচুর কৃষি জমির মালিক ছিল, এবং এরা পরবর্তী যে দুটি শ্রেণী পেরিওকয় আর হেলট, এদের সাহায্যে এরা সমৃদ্ধশালী বা সম্পদশালী হয়ে উঠেছিল। এবং এরা যে উল্লেখযোগ্য যে এটা একটা প্রতিষ্ঠান ছিল, মানে অভিজাতদের প্রতিষ্ঠান, কারণ এরা প্রচুর পারিবারিক এবং সামাজিক সম্মান ভোগ করতেন। এবং সেই সূত্রে যে গেরুশিয়ার বলে দেখো একটা প্রতিষ্ঠান আছে, গেরুশিয়ার, এই গেরুশিয়ারটি হচ্ছে অভিজাতদের সংগঠন। এই সংগঠনের কিন্তু তারা সদস্য হতে পারতেন। তো এই ছিল অভিজাতদের বিষয়। এরপরে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে পেরিওকয়। তো দেখো, পেরিওকয় হচ্ছে এই অভিজাত আর এই হেলট প্রথম এবং তৃতীয় এই শ্রেণীর মধ্যবর্তী স্তরে অবস্থান যারা করত তাদেরকে আমরা বলি পেরিওকয়। এবং এই পেরিওকয়রা ছিল স্বাধীন নাগরিক, তবে রাজনৈতিক ক্ষেত্রে এদের কোনো অধিকার ছিল না, মানে প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে কোনো অধিকার ছিল না, তবে এরা ছিল স্বাধীন। এবং এদের বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করতে হতো। এরা স্পার্টার যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে পদাতিক সেনা হিসেবে কাজ করত, যাদেরকে আমরা বলছি সেই পদাতিক সেনাকে আমরা কি বলছি? হপলাইট। এই হপলাইট হিসেবে তারা কিন্তু কাজ করত। এছাড়া তারা স্পার্টার যে অর্থনীতিকে তারা পরিচালনা করত, মানে শিল্প বাণিজ্য তারাই করত। বিভিন্ন মৃৎশিল্প, হ্যাঁ, মৃৎশিল্প, ধাতু শিল্প বা নিত্য ব্যবহার্য যেসব জিনিসপত্র, যেমন বস্ত্র, অস্ত্র বা আসবাবপত্র, তারাই কিন্তু তৈরি করত। মানে এরা এক প্রকার শিল্প বা শিল্পী গোষ্ঠী ছিল, কারিগর গোষ্ঠী ছিল এই অভিজাত। তবে এই অভিজাতরা কোনো রাজনৈতিক ক্ষমতা ভোগ করতেন না, তাদের ব্যক্তি স্বাধীনতা ছিল, তবে রাজনৈতিক ক্ষমতা কিন্তু তারা ভোগ করতেন না। এবং এদের সাহায্যেই, মানে এই পেরিওকয় এবং হেলটদের সাহায্যেই অভিজাতরা কিন্তু সমৃদ্ধশালী হয়েছিল। এই কথা বলছেন ফাইন। দেখো, ঐতিহাসিক ফাইন বলছেন যে শাসক গোষ্ঠী লাইকার গাছ বলে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে তারা প্রভুত্ব স্থাপন করেছিল, কিন্তু সেই প্রভুত্ব স্থাপন করতে পারতো না যদি না তারা এই হেলট আর পেরিওকয়দের সাহায্য না পেতেন। তাহলে অভিজাতদের উপরে আমরা কি বলছি? যে অভিজাতরা ছিল ফ্রান্সের, পেরিওকয়দের সম্পর্কে আমরা কি বলছি? পেরিওকয়রা ছিল ফ্রান্স স্পার্টার দ্বিতীয় শ্রেণীভুক্ত, এবং তারা ছিল স্বাধীন নাগরিক, তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। ঐতিহাসিক ফাইন বলছেন যে অভিজাতরা যে প্রতিষ্ঠান ছিল লাইকার গাছ, সেই লাইকার গাছে যে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতেন, এটা সম্ভব হতো না যদি পেরিওকয়দের সহযোগিতা তারা না পেতেন। পেরিওকয়রা হপলাইট বা পদাতিক সেনা হিসেবে স্পার্টার সেনাবাহিনীতে কাজ করত, এবং তারা অর্থনীতিটাকেও কন্ট্রোল করত। অর্থনীতির বিশেষ করে শিল্প বাণিজ্য, মৃৎশিল্প, ধাতু শিল্প তারাই নিয়ন্ত্রণ করত। এছাড়া নিত্য ব্যবহার্য দ্রব্য যেমন বস্ত্র, অস্ত্র, আসবাবপত্র তারাই কিন্তু নিয়ন্ত্রণ করত। তো এই ছিল এক কথায় পেরিওকয়দের সম্পর্কে আলোচনা।
এরপরে আসছি হেলট, তৃতীয় শ্রেণীতে রয়েছে এই হেলট। হেলট ছিল একেবারে নিম্নতম শ্রেণী। এরা ভূমির সাথে কিন্তু এরা সম্পর্কিত ছিল। এই যে অভিজাতদের প্রচুর জমি ছিল, সেই জমিগুলো চাষবাস করতেন এই হেলটরা, তারা জমির সাথে আবদ্ধ ছিলেন, তাই তাদেরকে বলা হয় ভূমিদাস। তবে এরা কিন্তু কৃতদাস নয়, কারণ এদের ইচ্ছামতো মালিকের অনুমতি নিয়ে ইচ্ছামতো হস্তান্তরিত করা যেত না। স্পার্টার রাষ্ট্র এদেরকে রাষ্ট্রীয় কৃতদাস হিসেবে নিয়োগ করেছিলেন। তাই ঐতিহাসিক অ্যান্টনি অ্যান্ড্রুজ বলেছেন যে এই হেলটদেরকে আমরা কেন কৃতদাস বলবো না, কেন ভূমিদাস বলবো, তার প্রধান কারণ যে এই হেলটরা ছিল রাষ্ট্রের ভূমিদাস। তারা জমির সাথে তারা আবদ্ধ ছিল, জমিতে তারা উৎপাদন করত। তবে এদের কিছুটা হলেও রাজনৈতিক ক্ষমতা তো ছিলই না, তবে কিছুটা অর্থনৈতিক ক্ষমতা কিন্তু এদের ছিল। এরা যে জমিতে চাষ করত, সেই জমির যে উদ্বৃত্ত ফসল হতো, সেই ফসলের একটা অংশ কিন্তু তারা ভোগ করতে পারতেন। তা দেখো এখানে বলা আছে যে নিম্নতম শ্রেণী ছিল হেলট। তারা কায়িক শ্রমের মাধ্যমে, মানে দৈহিক শ্রমের মাধ্যমে তারা এই উৎপাদন কাজে অংশগ্রহণ করতেন এবং তারা ছিলেন ভূমিদাস। ঐতিহাসিক ফাইন বলছেন যে তারা কৃষি জমিতে আবদ্ধ ছিল, তারা ছিল রাষ্ট্রের ভূমিদাস। এবং এই হেলটদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল। স্পার্টা রাষ্ট্র এদেরকে কয়েকটি গোষ্ঠীতে ভাগ করে। সেই গোষ্ঠীগুলির নাম কি কি বলা হয়? কেলেরস। তারা বিভিন্ন কেলেরসে ভাগ বা বিভক্ত ছিলেন। তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল না, বললাম। কেন খারাপ ছিল না? কারণ তারা যেটা চাষবাস করতেন তার উদ্বৃত্ত অংশ তারা ভোগ করতে পারতেন। জন ফাইন আর অ্যান্টনি অ্যান্ড্রুজ বলছেন যে এদের আর্থিক অবস্থা কিন্তু খারাপ ছিল না। আইন এবং রাজনৈতিক দিক থেকে তাদের অবস্থা খুবই খারাপ ছিল, এটা স্বাভাবিক। তাদের এগুলো কোনো অধিকার ছিল না। লাইকার গাছ মানে একজন বিখ্যাত হেলট, তিনি বিদ্রোহ করেছিলেন। সেই লাইকার গাছের জীবনীকার প্লুটার্ক তিনি অ্যারিস্টটলের উদ্ধৃতি উল্লেখ করে বলেছেন যে এফররা ছিল শাসক গোষ্ঠীর মানুষ। এফররা এই হেলটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত এবং প্রচুর পরিমাণে হেলটকে তারা হত্যা করতেন। এছাড়া তরুণ স্পার্টানদের নিয়ে যে গুপ্ত পুলিশ বাহিনী, যাকে আমরা বলছি যে ক্রিপ্টস, এই ক্রিপ্টস কিন্তু তারা এই হেলটদের উপরে আক্রমণ করতেন এবং প্রচুর পরিমাণে হেলটদের হত্যা করে তারা গর্ববোধ করতেন। তাই হেলটদের উপর বারবার অত্যাচার হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু 650 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মেসোনিয়ান বলে একটি অঞ্চলে এই হেলটরা বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহ নিষ্ঠুরতার সঙ্গে দমন করা হয়। এবং এর পরবর্তীতে স্পার্টার যে রাজনৈতিক চরিত্র সেটা কিন্তু বদল হতে থাকে, কারণ স্পার্টা বুঝতে পারে যে হেলটরা যখন তখনই কিন্তু বিদ্রোহ করতে পারে। তার জন্য তাকে সবসময় সামরিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে এবং এই দিক থেকে এই স্পার্টান রাষ্ট্রটি আস্তে আস্তে একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয়। তাহলে হেলটদের সম্পর্কে কি বলা যায় শর্টকাটে যদি বলি, হেলট ছিল নিম্নতম শ্রেণী এবং এরা ভূমির সাথে আবদ্ধ ছিল, তাই এরা ভূমিদাস। এরা কিন্তু কৃতদাস না, কারণ এদের ইচ্ছা মতো বিক্রি করা বা হস্তান্তরিত করা যেত না। এদেরকে জমির সাথে আটকে রাখা হয়েছিল। এরা ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রিত ভূমিদাস। তবে এদের কিছুটা আর্থিক ক্ষমতা ছিল বা আর্থিক স্বাধীনতা ছিল। ঐতিহাসিক অ্যান্টনি অ্যান্ড্রুজ এবং ঐতিহাসিক ফাইন বলছেন এদের কিছুটা রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ছিল। তাই যে ফসল তারা উৎপাদন করতো তার কিছুটা অংশ কিন্তু তারা ভোগ করতে পারতেন। তবে এদের প্রশাসনিক বা রাজনৈতিক বা অন্যান্য যেসব অধিকার, সে অধিকার ছিল একেবারে শোচনীয় অবস্থা, কোনো অধিকারই এদের ছিল না। এবং আরো বলা হচ্ছে যে লাইকার গাছের জীবনী, যে এখানে প্লুটার্ক তিনি অ্যারিস্টটলকে উদ্ধৃত করে বলছেন যে স্পার্টার যারা এফররা ছিলেন, যারা শাসক গোষ্ঠী এফর, তারা কিন্তু সময়ে সময়ে বা বছরের নির্দিষ্ট সময়ে তারা এই হেলটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন এবং এই যুদ্ধের নাম করে প্রচুর পরিমাণে হেলটকে নিধন করতেন। এবং এছাড়া যে ক্রাইপ্টস বলে যে গুপ্ত পুলিশ বাহিনী ছিল তরুণ স্পার্টানদের নিয়ে, তারাও কিন্তু এই মানে হেলটদের উপর আক্রমণ করতেন এবং তাদেরকে হত্যা করতেন নির্বিচারে এবং এই হত্যার ভিতর দিয়ে তারা নিজেদেরকে গর্ববোধ করতেন। এসবের বিরুদ্ধে 650 খ্রিস্টাব্দে মেসোনিয়ান প্রদেশে, মানে স্পার্টার মেসোনিয়ান অঞ্চলে হেলটরা বিদ্রোহ ঘোষণা করে। সেই বিদ্রোহ নিষ্ঠুরতার সাথে দমন করা হয় এবং এই বিদ্রোহ দমনের পরবর্তীকালে স্পার্টার যে রাজনৈতিক চরিত্র সেটা বদল ঘটে এবং এই হেলট বিদ্রোহ দমন করার তাগিদে
স্পার্টা একটি সামরিক রাষ্ট্রে পরিণত হয়। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আলোচনা, যেখানে একটা ভূমিকা লিখতে হবে। তারপরে 3টি পাঠে আমরা আলোচনা করব, একটা অভিজাত শ্রেণী, একটি পেরিওকয় শ্রেণী এবং একটি হেলট শ্রেণী। এই 3টি শ্রেণী নিয়েই কিন্তু স্পার্টার শ্রেণী বিন্যাস। এখন এই প্রশ্নের উত্তরটি 250 ওয়ার্ডে, সেই উত্তরটি নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএস সিসি2 বা সিসি2 বা এমডিসি2। প্রশ্নটি হচ্ছে স্পার্টার শ্রেণী বিন্যাস আলোচনা করো। প্রশ্নমান 5। উত্তরটি লিখবে এইভাবে: ঐতিহাসিক ফিনলে মানে MI ফিনলে তার অ্যানসিয়েন্ট গ্রিক গ্রন্থে স্পার্টা ধ্রুপদী যুগের সামাজিক কাঠামোকে 3টি স্তরে ভাগ করেছেন। 1. ভূমধ্যকারী হেলট ও পেরিওকয়দের নিয়ে একটি শ্রেণী কাঠামো। 2. রাষ্ট্রীয় প্রশাসনিক বন্দোবস্ত। 3. লৌকিক ও সামাজিক অনুষ্ঠান। এই 3টি স্বতন্ত্র ধারার সমন্বয়ে ধ্রুপদী যুগে স্পার্টার সামাজিক কাঠামো গড়ে উঠেছিল। সুদীর্ঘ পরীক্ষা নিরীক্ষা ও পথ চলার মধ্য দিয়ে এই কাঠামো পূর্ণতা পেয়েছিল। হেরোডোটাসের বিবরণ থেকে জানা যায় একসময় স্পার্টার শাসন ব্যবস্থা ছিল গ্রিক পলিসগুলির মধ্যে নিকৃষ্ট। তারপরে ক্রমে স্পার্টা আইনের শাসন অর্জন করে। স্পার্টার প্রশাসনিক ব্যবস্থা থেকে সামাজিক সংগঠন, আচার অনুষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা সব কিছুই রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতো। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে ইন্ডিভিজুয়ালিজম থেকে সমষ্টিবাদকেই মানে কালেকটিভিজমকে অগ্রাধিকার দেওয়া হতো। পরের প্যারা দেখো, স্পার্টায় 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল। স্পার্টানরা ছিল ডোরিয়ানদের বংশধর, তারাই অভিজাত শ্রেণী হিসেবে গণ্য হতো, তারাই শাসক গোষ্ঠীর প্রতিনিধি, যাবতীয় রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিল তারা। স্পার্টার শহর অঞ্চল ছিল তাদের বসবাস, গ্রাম অঞ্চলের কৃষি জমিগুলির উপর তাদের মালিকানা ছিল, সেই জমিতে শ্রম দিয়ে কৃষিপণ্য উৎপাদন করত হেলটরা। অভিজাতদের সংখ্যা খুব বেশি ছিল না। হেরোডোটাসের বিবরণ অনুযায়ী 480 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তাদের সংখ্যা ছিল 8000। এই অভিজাতরা বিপুল পরিমাণে জমির মালিক ছিল। রাষ্ট্রের দ্বারা বণ্টিত জমির একটি নির্দিষ্ট পরিমাণের মালিকানা লাভ করলেই নাগরিক হিসেবে স্বীকৃত হতো। জমির এই নির্দিষ্ট পরিমাণকে ক্লেরস নামে পরিচিত ছিল। নিয়ম অনুযায়ী প্রত্যেক নাগরিক সমান মাপের ক্লেরসের মালিক হতো। এই ধনী স্পার্টানদের উল্লেখ হেরোডোটাস, থুকিডিডিস, অ্যারিস্টটল সবার লেখাতেই পাওয়া যায়। পারিবারিক, সামাজিক ও বিপুল পরিমাণ সম্পদের ব্যবহার করে ঐতিহ্যশালী স্পার্টান অভিজাতরা প্রভাবশালী প্রতিষ্ঠান গেরুশিয়ার সদস্য হতো। পরের প্যারা, এই প্যারাতে পেরিওকয়দের সম্পর্কে আলোচনা করা হবে। অভিজাতদের ক্ষমতা ও প্রভাব অনেকটাই নির্ভর করত পেরিওকয় ও হেলটদের উপর। ঐতিহাসিক ফাইন বলেছেন স্পার্টান শাসক গোষ্ঠী লাইকারগাস প্রতিষ্ঠানগুলি নিয়ে জীবনযাপন করতে পারত না যদি না তারা অপর 2 গোষ্ঠী পেরিওকয় ও হেলটদের সাহায্য না পেত। স্পার্টার 2য় শ্রেণীর ভুক্ত ছিল পেরিওকয়রা। তারা ব্যক্তি স্বাধীনতা উপভোগ করত কিন্তু রাজনৈতিক স্বাধীনতা নয়। এদের অবস্থান ছিল স্পার্টান নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে। পেরিওকয়রা বিক্ষিপ্তভাবে বসবাস করত। স্পার্টাতে পেরিওকয়দের অসম মিত্র ও যুক্তরাজ্যের নিকৃষ্টতর সদস্য হিসেবে দেখা হতো। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে পেরিওকয়দের কোনো ভূমিকা ছিল না। পেরিওকয়দের স্পার্টান রাষ্ট্রের প্রতি প্রকৃত দায়বদ্ধতা ছিল সামরিক ক্ষেত্রে। তারা স্পার্টার বাহিনীতে পদাতিক সৈন্য বা হপলাইট হিসেবে তারা কাজ করত। স্পার্টার সৈন্যবাহিনীতেও পেরিওকয়দের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। সামরিক কর্তব্যের বাইরে অর্থনৈতিক ক্ষেত্রেও পেরিওকয়দের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। শিল্প ও বাণিজ্যিক কার্যকলাপ ছিল পেরিওকয়দের নিয়ন্ত্রণে। মৃৎশিল্প, ধাতুশিল্প নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা ছিল তাদের। তাছাড়া নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষত বস্ত্র, অস্ত্র, আসবাবপত্র ইত্যাদি তৈরি হতো পেরিওকয়দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। পরের প্যারা, এই প্যারাতে হেলটদের উপরে লেখা হচ্ছে এবং এটি শেষ প্যারা। স্পার্টার সামাজিক বিন্যাসের নিম্নতম শ্রেণী হিসেবে হেলটদের অবস্থান। কায়িক শ্রমের মাধ্যমে সম্পদ উৎপাদনের কাজে লিপ্ত ছিল হেলটরা, আর সেই সম্পদ ভোগ করত স্পার্টার অভিজাত নাগরিকরা। স্পার্টানরা হেলটদের ভূমিদাসে পরিণত করে জন ফাইন হেলটদের প্রসঙ্গে লিখেছেন, তারা কৃষি জমিতেই বদ্ধ থাকত, কিন্তু ব্যক্তিগত স্তরে কোনো স্পার্টান প্রভুর ভূমিদাস তারা ছিল না, ছিল রাষ্ট্রের ভূমিদাস। হেলটদের কতকগুলি ক্লেরসে ভাগ করে দেওয়া হতো। তাদের উৎপাদিত ফসল স্পার্টার নাগরিকরা ভোগ করত। তবে হেলটদের আর্থিক অবস্থায় সমান খারাপ ছিল না, কারণ তারা উদ্বৃত্ত ফসল নিজেদের জন্য রাখতে পারত। তাই জন ফাইন, অ্যান্টনি অ্যান্ড্রুজ প্রমুখ ঐতিহাসিকগণ মনে করেন হেলটদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। আইনগত রাজনৈতিক ক্ষেত্রে হেলটদের অবস্থা ছিল শোচনীয়। লাইকারগাসের জীবনীকার প্লুটার্ক অ্যারিস্টটলকে উদ্ধৃত করে বলেছেন, এফররা প্রায় হেলটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। তারা হেলটদের নির্বিচারে হত্যা করত। তাছাড়া তরুণ স্পার্টানদের নিয়ে গড়ে তোলা গুপ্ত পুলিশ বাহিনী ক্রিপ্টিয়া
হেলটদের উপর নির্দয় হত্যাকাণ্ড চালাতো বলে দাবি করেছেন প্লুটার্ক। প্রাথমিকভাবে উৎপাদন প্রক্রিয়ার গোটা দায়িত্ব ছিল হেলটদের। হেলটরা হালকা অস্ত্রবাহী সৈন্য হিসেবে স্পার্টান সামরিক বাহিনীতে যোগ দিত, কিন্তু তারা তাদের বীরত্বের পুরস্কার বা স্বীকৃতি পেত না। স্পার্টার হেলটদের কেন ভূমিদাস মানে সার্ভ বলা হতো, কেন কৃতদাস বলা হতো না, তা নিয়ে যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন অ্যান্টনি অ্যান্ড্রুজ। প্রাচীন গ্রিক লেখকরা হেলট প্রসঙ্গে বলেছেন তাদের অবস্থান ছিল কৃতদাস ও স্বাধীন নাগরিকদের মধ্যবর্তী স্তরে, অর্থাৎ প্রভুর ইচ্ছা মতো তাদের কেনাবেচা করা যেত না। স্পার্টার রাষ্ট্র হেলটদের উপর ঘৃণ্য অত্যাচার চালাতো। 650 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টা চূড়ান্তভাবে নিষ্ঠুরতা অবলম্বন করে মেসেনিয়ান হেলটদের বিদ্রোহ দমন করেছিলেন। তারপরই স্পার্টা রাষ্ট্রের চরিত্রগত পরিবর্তন ঘটে। হেলট বিদ্রোহের আশঙ্কা স্পার্টাকে প্রাচীন গ্রিসের সবচেয়ে সমরবাদী পলিশে পরিণত করেছিল। তো এই ছিল স্পার্টার শ্রেণীবিন্যাস। তোমাদের এই পেপারের অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন হেরোডোটাস বা তোমার সক্রেটিস, এরকম একাধিক প্রশ্ন বা পলিশের বৈশিষ্ট্য, এগুলো আমি ভিডিও লেকচার ক্লাস ইতিমধ্যে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তোমাদের বাকি যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সাজেশন অনুযায়ী সেগুলিও কিন্তু আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে। তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।